শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে যা ছিল $409 কোটি। অটেক্সার তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে জুলাই এই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের রপ্তানি কমেছিল 10% বেশি, অথচ চলতি বছর একই সময়ে রপ্তানি বেড়েছে 21.66%। শুধু রপ্তানির অঙ্কেই নয়, পরিসংখ্যান, পরিমাণ ও গড় দাম সব দিক থেকেই এগিয়েছে বাংলাদেশের অবস্থান। দর্শক, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের রপ্তানির এই চিত্র এবং যে একটি শক্তিশালী অবস্থানে বাংলাদেশ যাচ্ছে, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, যাদের কাছে আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমইর নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান এবং মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক জনাব কামরুজ্জামান কায়সার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাদের দুজনের আলোচনার আগে কিছু তথ্য আমরা আসলে দেখে নিতে চাই। আমরা কিছু চিত্র আমরা আমাদের এলইডিতে দেখতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে যে চিত্র, সেটি আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের জানুয়ারি থেকে জুলাই, অর্থাৎ এই 7 মাসে আমাদের $498 কোটি রপ্তানি হয়েছে, এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 21.66% রপ্তানি বেড়েছে এই 7 মাসে। এই যে চিত্রটি আমরা 2024 সালে দেখতে পাই যে $409 কোটি ছিল, যেটি তার আগের বছর অর্থাৎ 2023 সালের চেয়ে 10.27% কম। এবং আমরা দেখি যে 2023 সালের জানুয়ারি থেকে জুলাই এই সময়টাতে আমাদের বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে ছিল $510 কোটি। আমরা আরেকটি কার্ডে আরেকটা তথ্য আমরা দেখে নিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি 2025 থেকে জুলাই এই সময়তে মোট বৈশ্বিক রপ্তানি হয়েছে 45.80%। অর্থাৎ যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পরিমাণ আসলে রপ্তানি হয়েছে, যার মধ্যে বাংলাদেশই এককভাবে রপ্তানি করেছে 21.66%। এটি একটি বড় এবং ইতিবাচক দিক আমাদের জন্য। আমাদের হাতে সম্ভবত আরেকটি কার্ড আছে, সেটি দেখে নিতে চাই। আরেকটি কার্ডে আছে আমাদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগী দেশের সাথে বাংলাদেশের যদি আমরা একটু তুলনা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানি বেড়েছে ভারতের 16.10%, পাকিস্তানের 11.81%, ইন্দোনেশিয়ার 16.80%, কম্বোডিয়ার 24.45% এবং বাংলাদেশের 21.66%। অর্থাৎ যদি আমরা রপ্তানির বাড়ার চিত্রটি দেখি, সেখানে কম্বোডিয়া আমাদের থেকে একটু এগিয়ে আছে, তারপরেই বাংলাদেশের অবস্থান, এবং ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এই দেশগুলোর থেকে আমরা এগিয়ে আছি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে গত 7 মাসে। আমরা যদি রপ্তানির কমার চিত্রটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি চীন, যেটি সবচেয়ে বড় রপ্তানিকারক একটি দেশ ছিল, সেই চীনের কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 21.01% রপ্তানি কমেছে গত এই 7 মাসে, এবং হন্ডুরাস 11.78% কমেছে, এবং কোরিয়ার কমেছে 7.59%। অর্থাৎ সব মিলে বাংলাদেশ রপ্তানিতে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য যে দুজন অতিথি উপস্থিত আছেন, যুক্ত আছেন, তাদের কাছ থেকে আসলে বিস্তারিত জানবো। প্রথমে যেতে চাই জনাব ফজলে শামীম এহসান, আপনার কাছে। এই যে একটি শক্তিশালী অবস্থান বাংলাদেশ অর্জন করেছে গত 7 মাসে, এই বিষয়টি কিভাবে আপনি দেখছেন? ধন্যবাদ।
প্রথমত যদি বলেন যে 7 মাসের একটা ডেটা ইতিবাচক, অবশ্যই ভালোভাবে দেখতেছি যে আমাদের প্রবৃদ্ধি হয়েছে, নিঃসন্দেহে একটি সুখের খবর। কিন্তু আসলে ডেটাগুলো আসলে খুব বেশি লং টার্ম রিপ্রেজেন্ট করে না কোনো কিছু। আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস এক্সপোর্ট ব্যাপারটা এইরকম যে আপনার সাথে লং টার্ম ডেটা বা বছরের অর্ধেক অর্ধেক ডেটা যদি মিলান, এগুলোতে আসলে খুব বেশি কোনো কিছু বোঝা যায় না, কারণ আমাদের এত ফাস্ট চেঞ্জিং আমাদের এই সেক্টর, যে ইনফরমেশনগুলো হতে থাকে, যে এই 5 মাস পুরনো ডেটা আসলে খুব বেশি কিছু রিফ্লেক্ট করে না। আমি যদি বলি যে আমাদের এটা ভালো দিক, 7 মাসে আপনার প্রবৃদ্ধি দেখেছেন, কিন্তু গত মাসে আমার -6%। সো মানে আমি রাইট এট দ্য মোমেন্ট আমি বিপদের মধ্যে আছি, আমি 3 মাস ধরে বিপদের মধ্যে আছি, কারণ অর্ডার কম, এই জন্য গত মাসে এটা রিফ্লেক্ট করেছে যে এক্সপোর্ট ডেটাও কমে গিয়েছে। আগামী হয়তো মাসখানেক এরকম একটা ঝামেলায় থাকবো। তো তারপর এটা ইতিবাচক। এটা প্রধান যে কারণটা আমি মনে করি যে বায়ারদের যে আস্থার জায়গাটা আমাদের উপর অনেক বেশি, এবং গ্লোবালি অন্যান্য দেশের খরচ যেভাবে বেড়েছে, আমাদের এখানে খরচটা তুলনামূলকভাবে আমরা আমাদের প্রফিট কাট করে সেই খরচটাকে আমরা বায়ারদের কাছ থেকে সেই পরিমাণ বাড়তে দিই নেই। তো এইটা একটা অন্যতম কারণ আমাদের এখানে বেশি অর্ডার আসার। আরেকটি কারণ, চীন আসলে এই লো এন্ড প্রোডাক্ট থেকে দূরে সরে যাচ্ছে। তারা আর এখন আর গার্মেন্টস তৈরি করতে উৎসাহী না, তারা আরও ভ্যালুডেড জিনিসগুলো তৈরি করতে যাচ্ছে, বিকজ তাদের এখানে লেবার ক্রাইসিস আছে। আপনারা সবাই জানেন যে তাদের ওয়ান চাইল্ড পলিসির কারণে একটা সময় এখন তাদের ডেমোগ্রাফিক্যালি তারা পিছিয়ে পড়েছে, কর্মক্ষম জনসংখ্যা কম। তো তারা চাচ্ছে যে যে পরিমাণে আছে সেটা যেন তাদের সর্বোত্তম ব্যবহারটা হয়। এই কারণে তারা ধরেন গার্মেন্টস বা নন লেদার শুজ এই মার্কেটগুলো থেকে তারা দূরে সরে আসতে চাচ্ছে। তারা অন্যান্য দেশে তাদের প্রোডাকশন, তাদের সোর্সিং মুভ করতেছে অন্যান্য বায়ারদের জন্য। ফলে ওভারঅল এই বেনিফিটটা আমরা পাচ্ছি, এবং এইটা একটি বড় কারণ আমাদের দেশে আসার। এছাড়া আমাদের ট্রান্সপারেন্সি, আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন বাড়তেছে, বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, আমাদের অ্যাবজর্বেন্স ক্ষমতা, বা এটা যাই চাই তাই আমরা ইয়েস বলার একটা ক্ষমতা আমি বলি, এইগুলো একটা প্রধান কারণ। তো আমি যদি এক কথায় বলি যে হ্যাঁ আমরা খুশি, বাট এটা আসলে খুব এই ডেটাগুলো খুব বেশি কিছু রিফ্লেক্ট করে না, কারণ গত বছর থেকে 21% বেড়েছে, তার আগের বছর আবার 10% কমেছে, তাতে গিয়ে হয়তো 10-11% আসে। আবার আমরা যদি জুলাই টু ডিসেম্বর ডেটা দেখি গত বছরের, সেখানে আমাদের আন্দোলনের কারণে আমাদের একটা বড় অংশ আশুলিয়ার দিকে অনেকগুলো প্রোডাকশন হতে পারে নাই, যেগুলো তারা ব্যাকলোডগুলো আবার পরবর্তী দিকে কাভার করেছে। এরকম অনেক কিছু মাইক্রো লেভেলে ছোট 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 বিষয় থাকে, যেগুলোর কারণে আসলে এই জিনিসগুলা মান্থ টু মান্থ অনেক সময় আবার ভ্যারি করে। কায়সার, জনাব কায়সার, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যে এই যে রপ্তানি ইতিবাচক একটি দিক আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের বাজারে, অন্যদিকে আগস্ট মাসে কিছুটা কমেছে, এই দুটি বিষয়ে যদি একটু যুক্ত করতেন, যে একদিকে বাড়া একদিকে কমা, এই যে একটা অবস্থান, এই অবস্থানে আসলে আমাদের কি করণীয়? ধন্যবাদ আপনাকে এবং বিকিমির সম্মানিত নির্বাহী সভাপতি আমার বন্ধুবর এহসান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি যথার্থই বলেছেন, আসলে সব কথাগুলো ওনার বক্তব্যে ফুটে উঠেছে। আমি যেটা মনে করি যে আসলে ডাটা দিয়ে তো আসলে আমাদের এই প্রোগ্রেস বা আমাদের যে ডিক্লাইন, এই জিনিসগুলোকে নির্ধারণ করা যায় না। এটা আপস এন্ড ডাউন, কারণ এটার প্রধান কারণ হলো যে আমাদের যে বায়ারদের অর্ডার প্লেসমেন্টের কখনো দেখা যায় যে ঊর্ধ্বগতি, আবার কখনো দেখা যায় অধোগতি, এবং কিছু নীতি সহায়তা বা কিছু পলিসি ম্যাটার এখানে আছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল ট্যারিফের যে বিষয়টার কারণে কিন্তু বায়াররা শঙ্কিত ছিল। আমাদের অর্ডারগুলো গত 6 মাসে একটা ভার্নারেবল সিচুয়েশনে ছিল, প্লেসমেন্ট করবে কি করবে না, গোসলো একটা সিস্টেমে ছিল। বায়াররা বলেছে যে তোমরা একটু রাখো, আমরা আগে বুঝে নিই কি অবস্থা। তো ট্যারিফটা যখন এখন একটা সহনীয় পর্যায়ে এসেছে অন্যান্য প্রতিযোগী দেশগুলোর তুলনায়, আমরা 20% ট্যারিফে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার। তো সেই বাজারটা প্রায় 52% আমাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে। তো সেক্ষেত্রে এই বাজারের উপরই নির্ভর করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বা গার্মেন্টসের সার্বিক উন্নয়ন বা পরিস্থিতি আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখন যেহেতু একটা অনুকূল পরিস্থিতিতে আমরা এসেছি, তাতে আমরা আগামী কোয়ার্টার বা আগামী অর্থ বছরে আমরা ভালো একটা কিছু আশা করব। তো বিগত দিনে আমাদের কিছু, যেটা আমি আগেই বললাম যে আমাদের কিছু আপস এন্ড ডাউন ছিল, যার কারণে কোনো মাসে আমাদের প্রবৃদ্ধি ছিল, আবার লাস্ট কোয়ার্টারে বিশেষ করে লাস্ট 3 or 4 মান্থস আমাদের একটু ডিক্লাইনিং ছিল, একটু উঠানামা করেছে। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা বর্তমানে একটা ভালো অবস্থানে আছি। আর সবচেয়ে বড় কথা হলো যে
বায়ারদের এখনো পছন্দের দেশ হিসাবে আমরা এখনো শীর্ষে আছি। আমাদের প্রতিযোগী হিসাবে আমরা এখন কম্বোডিয়াকে মনে করি, আর কম্বোডিয়া, লাওস, এই কয়েকটা কান্ট্রিকে আমরা মনে করি। আর আপনার যদি ধরেন ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্যরা কিন্তু আমাদের চেয়ে একটু পিছিয়ে আছে। তো বায়াররা তাদের যে লোয়ার এন্ডের যে কাজগুলো, এগুলো তো কোনো না কোনো জায়গা থেকে তাদেরকে তুলে আনতে হবে। তো সেটা তুলে আনতে গেলে বাংলাদেশকে তারা পছন্দের তালিকায় রাখবে, এটি স্বাভাবিক। আর আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ হচ্ছে, পণ্যের বহুমুখীকরণ হচ্ছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর যে বিষয়টা, এটা আমাদেরকে এখন থেকে ভাবতে হবে, এবং এটাকে খুব দ্রুত যদি আমরা না বাড়াতে পারি, তাহলে যে ব্যাপক যে অর্ডারগুলোর যে আমরা প্রত্যাশা করছি, সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করা। জনাব কায়সার, আপনার কাছে আবার আসবো আমরা একটু। জনাব শামীম, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে চিনি রপ্তানিটা দেখলাম আমরা কমে যাচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থানও রপ্তানিতে অনেকটা এগিয়ে আছে। দুটি বড় দেশ আমাদের থেকে পিছিয়ে আছে, অন্যটি রপ্তানি কমেছে। অন্যদিকে ভিয়েতনামও মোটামুটি আমরা ভিয়েতনামের কাছাকাছি আছে। সব মিলে আসলে এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, বিশেষ করে ভারত এবং চীনের যে রপ্তানির মানে বাজার, সেটি আমরা কিভাবে ধরতে পারি? প্রথমত চীনের বাজার ধরতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রোডাক্ট কিছুটা ডাইভার্সিফাই করতে হবে, এবং আমাদের পলিসিগত কিছু সাপোর্ট লাগবে। কারণ আপনারা জানেন যে গ্লোবালি যে পরিমাণ গার্মেন্টস এক্সপোর্ট হয় সেটার প্রায় 70% পরিমাণ হলো ম্যানমেড ফাইবার, আর 30% হলো গিয়ে আপনার আমাদের যে আমরা বলি ন্যাচারাল ফাইবার, যে কটন বা এই টাইপের জিনিসগুলো। তো আমাদের দেশে কিন্তু আবার জাস্ট উল্টাটা, মানে আমরা আমাদের প্রোডাক্টের প্রায় 65% এখন আমরা এক্সপোর্ট করি কটন বেসড প্রোডাক্ট, আর 35% করি আমরা ম্যানমেড ফাইবার। তো এখন আমাদের যে এই প্রোডাক্টের এইটা তো থাকবে, যেটা কটন আছে সেটা তো থাকবেই, তার সাথে যখন আমাদের এই চায়না থেকে অর্ডারগুলো আসবে তখন যে ম্যানমেড ফাইবারের যে আমাদেরকে স্ট্রেংথ লাগবে, সেইটার জন্য কিন্তু আমাদের তখন অবশ্যই কিছু নীতিগত সাপোর্ট, কিছু ইনভেস্টমেন্ট সাপোর্ট, কিছু আমাদের নতুন নতুন যে মেশিনারিজ লাগবে, নতুন ফ্যাক্টরি করতে হবে, সেখানে ইউটিলিটিস লাইন দিতে হবে, আমাদের গ্যাসের তখন লাইন দিতে হবে, যাদের পুরনো ফ্যাক্টরি আছে তাদের গ্যাসের প্রেশার বাড়াইতে দিতে হবে, এই জিনিসগুলো সাপোর্ট লাগবে, ব্যাংকিং সাপোর্ট লাগবে, নতুন করে আমাদের এখানে ইনভেস্টমেন্টের দরকার হবে। তো এইটা যদি নাকি আমরা ইনশিওর করতে পারি, বিশেষ করে ব্যাংকিং সাপোর্ট এবং ইউটিলিটি সাপোর্ট, এই দুইটা যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে অবশ্যই আমরা চীনের অর্ডারগুলো ধরতে পারবো। আর ভারতের যে অর্ডারগুলো আপনি বলছেন, ভারতের অর্ডার কিছু আসবে বাংলাদেশে, বাট কিন্তু ভারত কিন্তু এখনো তাদের কিন্তু লো কস্ট লেবার অ্যাভেলেবেল, এবং তাদের র মেটেরিয়ালস কিন্তু ওরা অনেক বেশি স্ট্রং, বিশেষ করে পলিস্টার। ওদের যেহেতু পেট্রোকেমিক্যালে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, সেগুলো বাই প্রোডাক্ট হিসাবে ওদের পলিস্টার, নাইলন, এই ইয়ার্নগুলো ওদের নিজস্ব সোর্সিং আছে। তো সেখানে তারপর আমরা মনে করি ভারত থেকেও বেশ কিছু অর্ডার বাংলাদেশে আসবে। আমাদের কমিটমেন্ট, আমাদের ওভারঅল যে সিচুয়েশন, সেগুলোর কারণে আমরা অর্ডারগুলো ধরতে পারবো। কিন্তু এখানে যেটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে, যে এই অর্ডারগুলো আসবে ফর শিওর, কিন্তু অর্ডারগুলো আমাদেরকে সময় মতন কোয়ালিটি শিপমেন্ট করতে গেলে আমাদের যে ইউটিলিটিস যে লাইনটা লাগবে, ইউটিলিটি সাপোর্টটা লাগবে, সেটা কিন্তু সরকার ছাড়া অন্য কেউ দিতে পারবে না। কারণ আমি তো আমার নিজের এলএনজি ইম্পোর্ট করতে পারবো না। আমাদের এলএনজির এফওসি বাড়াতে হবে, আমাদের এলএনজির টার্মিনালের ক্যাপাসিটি বাড়াতে হবে। এখন 115টা আমরা আনতে পারি এলএনজি, সেখানে আরও বেশি লাগবে যদি নাকি আমরা সেই অর্ডারটা ডাবল করতে চাই। আমাদের $48 বিলিয়ন যদি আমরা $100 বিলিয়ন নিতে চাই, এই সাপোর্টগুলো আমাদের মেইনলি সরকারের কাছ থেকে লাগবে। তাহলে আমি মনে করি চীন এবং ভারত থেকে অর্ডার বাংলাদেশ আসা সম্ভব এবং আসবে। কারণ ভিয়েতনামেরও কিন্তু একই সমস্যা, তারা কিন্তু খুব বেশি গার্মেন্টস অর্ডার নিতে চাচ্ছে না, এবং তারা নেবেন না। আলটিমেটলি তারা ভ্যালুডেড কাজগুলো নেবে, বাকি কাজগুলো বাংলাদেশে আসবে। কম্বোডিয়াকে আমরা আর এখন আর আমাদের খুব বেশি আমরা যেগুলো পারবো না সেগুলো কম্বোডিয়াতে যাবে, বাট কম্বোডিয়া এখন আমাদের কাছ থেকে পিছিয়ে গিয়েছে। মিয়ানমারও আর আমাদের ধর্তব্যের মধ্যে নাই, ইন্ডিয়া এবং পাকিস্তান আছে, বাট তারপরও আমরা কিন্তু বায়ারদের প্রথম চয়েস, যদি আমরা ব্যাংকিং এবং ইউটিলিটি সাপোর্টটা দিয়ে বায়ারদেরকে শিপমেন্টটা করতে পারি। জনাব ফজলে শামীম, আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রের এই বাজারে আমাদের একটি অবস্থান আছে। তো সেক্ষেত্রে আপনি আরেকটা বিষয় আপনি জানেন যে চীন এবং ভারতের অনেক রপ্তানিকারক যারা, তারা বাংলাদেশে কারখানা করার চেষ্টা করছেন, অনেকে শুনেছি যে জায়গাও দেখছেন। তো এইটি আসলে আমাদের দেশের আমরা গ্রহণ করার মতো অবস্থায় আছে কি না? কারণ আমাদের তো জ্বালানিরও একটা সংকট আছে। তো এরকম বিদেশি বিনিয়োগ বা বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে কারখানা করতে চায়, সেক্ষেত্রে আসলে আমাদের চ্যালেঞ্জটি কোথায় রয়েছে? আমাদের এখানে প্রধানত চ্যালেঞ্জ দুইটা। একটা হলো যখন বিদেশি বিনিয়োগকারীরা আছে, তখন আমাদের যে সবাই জানে আমাদের ভূমি ব্যবস্থাপনা, আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট এত বেশি করাপ্টেড,
যে তারা যখন জমি কিনতে যায় তখন তারা আসলে ওই তারপর পরে অনেকেই ওই আমরা যেটা বলি অঙ্কুরই ঝরে পড়ে ফুল, সেরকম অনেকেই চলে যায়, তারা আসলে পার্মানেন্টলি ইনভেস্ট করে না। তারা প্রথমে একটা নিশ্চয়ই রেন্টেড একটা জায়গায় যায়, বাট তারপর যখন হেভি ইনভেস্টমেন্ট করার জন্য জমির পিছনে যায় তখন তারা আর হেভি ইনভেস্টমেন্ট করে না, ওই ভাড়া জায়গাতেই কয়েকদিন গার্মেন্টস চালায়। এটা কিন্তু আমাদের জন্য ভালো না, বিকজ যতক্ষণ পর্যন্ত তারা হেভি ইনভেস্টমেন্ট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে প্রফিট হয় সেটা তারা যখন নিয়ে চলে যেতে থাকে তখন এটা আসলে কখনই আমরা এই টাইপের আমরা ফরেন ইনভেস্টমেন্ট চাই না। তো এইটি একটি বড় চ্যালেঞ্জ যে আমাদের ভূমি ব্যবস্থাপনা। তারপরে সেকেন্ড চ্যালেঞ্জ যেটা হয়, তারা যদি নাকি ইপিজেড গুলোর বাইরে যদি ইনভেস্ট করে সেখানে গিয়ে তারা আসলে ইউটিলিটি লাইনটা পায় না, বিশেষ করে গ্যাস লাইন তারা পাচ্ছে না। এইটাও একটি বড় চ্যালেঞ্জ তাদের জন্য। আবার আপনি যদি তাদেরকে বলেন যে আপনি স্পেশাল ইকোনমি জোন যেগুলো আছে এসইজেড সেগুলোতে যান, সেগুলোর মধ্যে যেগুলো প্রাইভেট এসইজেড আছে সেগুলোর জমির মূল্য অধিক, মানে এটা আসলে ইনভেস্টমেন্ট ফিজিবল না আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য। আবার আপনি যদি বলেন না সরকারিটাতে যান, সরকারিটাতে পানির কোনো ব্যবস্থাপনা নাই, যে আপনি ডাইং করতে গেলে বা কাপড়ের রং করতে গেলে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ ব্যবস্থাপনা সরকারিগুলোতে নাই। তো এই ধরেন এগুলো সবকিছু মিলিয়ে আসলে আমাদের পক্ষে মানে চাইনিজদের বা বিদেশিদের পক্ষে ইনভেস্টমেন্টগুলো কিছুটা হার্ডেলসের সম্মুখীন হচ্ছে। রিসেন্টলি আমরা দেখেছি যে হান্ডা নামে একটা কোম্পানি $150 মিলিয়ন ইনভেস্ট করবে বাংলাদেশে মিরেশরাইতে, তারপর আবার তারা ওইখান থেকে সরে গেল যে না মিরেশরাইতে তারা শুধু গার্মেন্টস করবে কিন্তু তারা সেখানে ডাইং করবে না, বিকজ এখানে পানির কোনো ব্যবস্থাপনা নাই, ডাইং এর জন্য তারা অন্যখানে জায়গা খুঁজতেছে। মানে এরকম একটু হার্ডেলস তারা ফেস করতেছে যখন নাকি তারা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে আসতেছে। আর আমরা কখনোই চাই না যে তারা শুধু গার্মেন্টস নিয়ে আসুক, বিকজ গার্মেন্টসে আপনি ম্যানমেড ফাইবার বলেন পলিস্টার বলেন যাটিয়ে বলেন না কেন, আমাদের নিজস্ব উদ্যোক্তাদের সেই সক্ষমতা রয়েছে যে আমরা সেটা প্রোডাকশন করতে পারি। আমরা চাই তারা টেকনোলজি নিয়ে আসুক, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে আসুক, যেন সেগুলো আমাদের দেখে ট্রান্সফার হয়। বাট সেগুলো করতে গেলে যে জিনিসগুলো দরকার সেখানে আসলে ভূমি এবং ইউটিলিটি এইটাতে তাদের মেইনলি তাদের সমস্যাটা হচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো অভ্যন্তরীণ অন্য কিছু সমস্যা আছে, যেমন আমাদের কাস্টমসে এনবিআর এর এই জায়গাগুলোতেও সমস্যা আছে, আমাদের ব্যাংকের মানে ঋণের একটা উচ্চ সুদহার আছে। এক্ষেত্রেও আমাদের ব্যবসায় নানান সময় তাদের বলে থাকেন যে এটি কমানো দরকার বা এই সংকটগুলো দূর করা দরকার, এই বিষয়ে কি বলবেন? ব্যাংকের যে সুদের হার সেটা তো আসলে ব্যবসা করার মতো না, বিশেষ করে যদি নাকি আপনি হেভি ইন্ডাস্ট্রি করতে যান। কয়েকদিন আগে আমাকে একজন বলছিল যে অন্যান্য দেশে 7% 6% ইন্টারেস্টে যখন মানুষ ব্যবসা করে তখন বাংলাদেশে 14-15% দিতে হচ্ছে। এটা কখনোই আসলে ফেয়ার একটা কম্পিটিশনের মধ্যে আমরা নাই। তো এইটা এইভাবে আসলে ব্যবসাটা করাটা টাফ। বাট বিদেশিরা যখন আসে তখন যে তারা তাদের ওইখান থেকে তারা সোর্স মানে লো কস্ট সোর্স করতে পারে তাদের ফান্ডের, সেখানে তাদের ওই সমস্যাটা থাকে না। বাট আমরা যারা লোকাল এন্টারপ্রেনার আছি আমাদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার যে এইটাতে এই করা। আর এনবিআর বা কাস্টমসের কথা যেটা বললেন সেটা আসলে বলতে বলতে আমরা এখন নিজেদের কাছে লজ্জা লাগে, মানে আছে না এতই বলেছি আমরা যে এনবিআর এবং মানে কাস্টমস ভ্যাট এদের যে মানে নৈরাজ্য, এটা নিয়ে আসলে আর কি বলবো, এটা নিয়ে আর বলতেও আমাদের এখন যেটা বললাম যে লজ্জা লাগে। বাট আমি আশা করি যে আগামীতে এটা নিয়ে যেভাবে কাজ হচ্ছে, এনবিআর যেভাবে রিফর্ম হচ্ছে তাতে হয়তো বা এইটা অনেকখানি পরিবর্তন আসবে। আমরা আশা করি যে হান্ডা বা কাপি এই টাইপের যে ইয়েগুলো আসবে বাংলাদেশে, তারা হয়তো বা এই জিনিসগুলো ফেস করবে না, এই হার্ডেলসগুলা। বাট আমাদের লোকাল এন্টারপ্রেনারের জন্য কায়সার ভাই বাংলাদেশ ব্যাংকে ছিলেন, উনি আরো ভালো বলতে পারবেন যে কি করে আমাদের এই যে কস্ট অফ ফান্ড এটা না কমাতে না পারলে আসলে আলটিমেটলি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে করাটা থমকে যাবে। যারা ফজলে শামীম, আরেকটা বিষয় তো আছে যে আমাদের দীর্ঘ সময় একটি রাজনৈতিক অস্থিরতা ছিল, এখনো আমাদের ব্যবসায়ীদের মধ্যে বা উদ্যোক্তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, তারা বিনিয়োগে এখন আস্থা ফেরাতে পারেননি একটি রাজনৈতিক অনিশ্চয়তার থাকার কারণে। সেক্ষেত্রে আসলে আপনারা এই যে এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেও বাংলাদেশ গত 7 মাসে বা এই 2025 সালের এই জুলাই পর্যন্ত যে রপ্তানির একটি ম্যাজিক দেখিয়েছে বা যে একটি বলা যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের বাজারে ট্রাম্পের ট্যারিফের মধ্যে, এটিকে আসলে আমাদের ব্যবসায়ীদের আসলে কি বলবেন যেটি তাদের কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে বা কতটা ঝুঁকি নিতে হয়েছে এই জায়গাটাতে ধরে রাখার জন্য বা এই অবস্থানটা অর্জন করার জন্য? না, ঝুঁকি বলতে কি, যেমন আমি তো বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা আরো অনেক বেশি ভালো করতে পারতো যদি নাকি অন্যান্য হার্ডেলসগুলো না থাকতো।
যেই প্রবৃদ্ধি হয়েছে সেই প্রবৃদ্ধির থেকে অনেক বেশি করার সক্ষমতা আমাদের আছে, এবং আমরা যদি সাপোর্টটা আমাদের ঠিক মতন থাকে, আমি বারবার বলি সাপোর্ট লাগবে না, যদি বাধাটা আমাদেরকে না দেওয়া হয় তাহলে আসলে আমাদের আমি আসলে সন্তুষ্ট না যে প্রবৃদ্ধি আপনি বলছেন। আমি মনে করি যদি আমাদেরকে বাধা দেওয়া না হতো তাহলে এর থেকে অনেক বেশি প্রবৃদ্ধি করা আমাদের পক্ষে সম্ভব, সেই সক্ষমতা আমাদের ব্যবসায়ী, আমাদের শ্রমিক সকলের মিলে আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় যে নতুন বিনিয়োগের কথা যদি বলেন, নতুন বিনিয়োগ সত্যি থমকে আছে। অনতি বিলম্বে একটি নির্বাচিত সরকার ব্যতীত আসলে বিনিয়োগকারীরা একটা আস্থার জায়গাতে যেতেও পারবে না, কারণ অনির্বাচিত সরকারের সময় আমরা যে জিনিসগুলো ফেস করি অনভিজ্ঞতার কারণে, সেগুলা আসলে আমাদের জন্য খুবই পীড়াদায়ক হয়ে যায় মাঝে মধ্যে। বিশেষ করে তারা যখন বিভিন্ন আইন কানুন তৈরি করেন, তাদের যদি জনসম্পৃক্ততা কম থাকে, ফলে সেগুলো আসলে আমাদের জন্য আরো বেশি করে বাধা সৃষ্টি করে। ফলে আপনি যেটা বলেন বিনিয়োগ এখন নতুন হচ্ছে না, অতি সত্বর একটা নির্বাচিত সরকার আসার মাধ্যমেই বিনিয়োগের পথ আসলে সুগম হবে। যুক্তরাষ্ট্রের বাজারে সহ আমাদের তো আরো অন্য বাজারগুলো ধরার একটি বিষয় রয়েছে, বিশেষ করে ইউরোপের বাজারটা আমরা আরো কিভাবে বাড়াতে পারি, আমাদের পণ্যের বৈচিত্র্যীকরণ বা হচ্ছে যে এখানে ক্রয়াদেশ বাড়ানোর জন্য আমাদের আরো কি কি করা দরকার বলে মনে করেন? এখানে যেটা আমি বললাম যে একটা মাত্র উপায়, সেটা আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাইড করা। বিকজ আপনি যদি কটন বেজ বলেন তাহলে কটন বেজে আমরা অলরেডি মার্কেট লিডার। এখন আমাদের কিছু কিছু নতুন নতুন আইটেমে যেতে হবে, যেগুলোর জন্য আমাদের আমি সবসময় বলে আসতেছি যে আমাদের টাকা পয়সা সাপোর্টের দরকার নেই, বাট পলিসি সাপোর্টের দরকার আছে। এবং এবং যারা নাকি কন্ট্রোলিং পজিশনে থাকেন তাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে। এবং আপনি গ্লোবাল মার্কেটও এখন কিছুটা চেঞ্জ হচ্ছে, অনেকটা অনলাইন মার্কেটের দিকে কোভিডের পর থেকে মার্কেট ঝুঁকেছে। সেই জন্য আমাদের কিছু আইন কানুনের পরিবর্তন প্রয়োজন। আমাদের পলিস্টারের আমাদের এখন ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমাদের ম্যানমেড ফাইবারের দিকে বেশি করে যেতে হবে, তাহলে আপনি আরো বেশি আমাদের এক্সপোর্ট বাড়বে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মানে কিন্তু আপনার র মেটেরিয়ালসের ডাইভার্সিফিকেশন হবে, এবং সেখানে কিন্তু অনেক বড় হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আমাদের কাইসার ভাইরা যখন সেখানে ইনভেস্ট করবে, সেখানে তাদের একটা বিনিয়োগের একটা অনুকূল পরিবেশ আমাদের ওদেরকে তৈরি করে দিতে হবে, নাহলে তো আমার এই দেশের ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগে যাবেন না যদি পরিবেশটা অনুকূল না থাকে। ফলে আমি মনে করি যে প্রোডাক্ট ডাইভার্সিফাই করার জন্য আমাদের অবশ্যই বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দিতে হবে। আর নতুন মার্কেট যদি বলেন, নতুন মার্কেট আসলে ইটস ভেরি টাফ, কারণ ইউরোপ ইউএস এর মতো পারচেজিং ক্যাপাসিটি খুব বেশি দেশের নাই, এবং যে দেশগুলোর আছে চায়না, ভারত, ব্রাজিল, তাদের কিন্তু আবার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও আছে। ফলে যতক্ষণ পর্যন্ত তারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না কমাবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেই মার্কেটগুলোতে খুব বেশি পেনিট্রেট করতে পারবো না। বাট ইউরোপ আমেরিকাতে নতুন প্রোডাক্ট নিয়ে যাওয়ার এখনো অনেক বড় সুযোগ রয়ে গিয়েছে। আমি যদি বলি, আপনি দেখেন চায়নার এক্সপোর্ট, মানে গ্লোবাল মার্কেটে চায়নার মার্কেট শেয়ার আমাদের 7% সামথিং বেশি, চায়না অ্যারাউন্ড 30%। ফলে চায়নার থেকে এখনো অনেক নেওয়ার রয়ে গেছে আমাদের। আমরা যদি একটু হোলিস্টিক প্রসেস সমন্বিত একটা যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, আই এম শিওর যে আমরা প্রচুর পরিমাণে অর্ডার ওইখান থেকে আনতে পারবো। জনাব শামীম, এই যে ট্রাম্পের যে ট্যারিফ, আপনারা তো এখন বাড়তি শুল্ক দিয়ে হচ্ছে পোশাক রপ্তানি হচ্ছে, তো এখন আসলে কেমন আছেন আপনারা? না, এনকোয়ারি অনেক বাড়তেছে, প্রচুর পরিমাণে এনকোয়ারি আসছে চায়না থেকে। যে অর্ডারগুলো চাইনিজদের করার কথা ছিল, এখন ইউএস বায়াররা চাচ্ছে যে সেগুলো বাংলাদেশ থেকে তারা নিতে আগ্রহী। তারা ভারত থেকেও বাংলাদেশকে বেশি প্রেফার করছে। আশা করি যে এইগুলো ম্যাটেরিয়ালস হলে, মানে একটা অর্ডার তো একদিনই পাওয়া যায় না, একটা অর্ডার পেতে গেলে একটু সময় লাগে। এটা স্যাম্পলিং প্রোগ্রাম, প্রাইসিং, অনেক স্টেপ আছে। তো এগুলো করে আমি মনে করি যে অক্টোবরের থেকেই একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে আপনি যদি আরেকটা বিষয় বলতেন যে আমাদের তো এখন দীর্ঘ একটি সময় ধরে আমাদের জ্বালানি সংকট ছিল, শিল্পে গ্যাসের একটি সংকট ছিল, সেই জায়গাটাতে এখন কি অবস্থা রয়েছে, এবং সর্বোপরি আমাদের এই যে গ্রোথ হয়েছে রপ্তানিতে, এই গ্রোথ ধরে রাখার জন্য এখন আমরা আসলে বিশেষ করে উদ্যোক্তারা আপনারা কি চান? আমি যদি বলি জ্বালানির দুইটা বিষয়, একটি হলো যে আমাদের বিদ্যুৎ, আরেকটা হলো আমাদের গ্যাস। প্রধানত আমাদের এই দুইটাই, তেল আমাদের খুব কম লাগে। তা আমি যদি বলি বিদ্যুতের অবস্থা অনেকাংশে উন্নতি হয়েছে, আগের তুলনায় অনেক ভালো বিদ্যুতের অবস্থা আমাদের। আর গ্যাসের অবস্থা যদি বলেন তাহলে এটা আগের মতোই আছে, কিছুটা ভালো। আমাদের এলএনজি আমদানি বেড়েছে, আগের তুলনায় আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াতে এলএনজি আমদানি হচ্ছে। বাট আমি এটা সরকার অন্যভাবে না নেই, যেটা ভালো তো আমি ভালো বললাম, কিন্তু এই ভালোটা আসলে স্যাটিসফাইড না এখন পর্যন্ত।
আরেকটু ভালো করতে হবে, তাহলে ইন্ডাস্ট্রিগুলো আসলে স্মুথ রান করতে পারবে, আমরা কস্ট কমাতে পারবো এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্ডার আমরা আরো বাড়াতে পারবো। সেই ফরেন কারেন্সি আসলে আবার আরো বেশি করে এলএনজি কিনা যাবে। বাট এখন যেটা আছে সেটা আসলে আগের তুলনায় ভালো, কিন্তু সন্তোষজনক পর্যায়ে এখনো না। জি, একই সাথে যদি আপনারা মানে বিনিয়োগ এবং আপনাদের এই গ্রোথ ধরে রাখার জন্য কি বলবেন যে আপনারা এখন আসলে শঙ্কামুক্ত কিনা, বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তার আছে কিনা, বা সেই বিষয়টা কি আপনারা কিভাবে অনুভব করছেন? রাজনৈতিক ব্যাপারটাকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে। যখনই যে আন্দোলন হয়েছে বা যখনই যত বড়ই অবস্থা সৃষ্টি হোক না কেন, প্রায় সবসময় সরকার এবং রাজনৈতিক দলগুলা মিলিতভাবে রপ্তানিমুখী শিল্পকে তারা এই আন্দোলনের বাইরে রেখেছে, এবং শুধু রপ্তানিমুখী শিল্প না, সকল শিল্প প্রতিষ্ঠানকেই তারা এর আন্দোলনের বাইরে রেখেছে। অতএব আমরা আসলে এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব বেশি শঙ্কিত না, যদি রোড টোড বন্ধ না হয়ে যায়, এবং আমি মনে করি সেই পরিস্থিতি হবে না। সকল দলই একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে, এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আরো একটি সমৃদ্ধ এবং সহনশীল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি বিকেএমএ, এবং জনাব কামরুজ্জামান কায়সার, পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকে আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এরই সাথে সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবার জানাবো মুদ্রা বাজারের আপডেট। আমরা দেখে নিতে চাই মুদ্রা বাজারে এই মুহূর্তের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার সেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 135 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 140 টাকা, পাউন্ড 156 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 164 টাকা, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হচ্ছে এবং বিক্রি হচ্ছে 32 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এরপর জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে অবস্থান করছে 1,78,832 টাকায়। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,70,703 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,46,313 টাকা। সনাতন স্বর্ণের প্রতি ভরির দাম 1,20,583 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 2,811 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 2,683 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। লালমনিরহাটে পাটের আঁশ ছাড়ানো ও শুকানোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তাছাড়াও এবছর পাটে খরচের পরিমাণ বেড়ে গেছে, তারপরও স্বপ্নের সোনালী আঁশ দেখে চাষিদের স্বস্তি ফিরে এসেছে। ভালো দাম পাওয়ার আশা করছেন পাট চাষিরা। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লালমনিরহাটে লোকসানের আশঙ্কা নিয়ে সোনালী আঁশ পাটে স্বপ্ন বুনছেন তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী পারের পাট চাষিরা। নতুন সম্ভাবনার দুয়ার খোলার প্রত্যাশা নিয়ে চলতি মৌসুমে পাট কাটা, জাগ দেওয়া ও পাট কাঠি থেকে পাট ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। দীর্ঘদিন পর সোনালী আঁশের এমন ফলনে কৃষকের মুখে এনেছে অনাবিল হাসি, যদিও ন্যায্য বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিঘা জমি করছি, ভালোই হয়েছে, দাম 34-35 টাকা মন, লাভ হবে। অনেক চাষি বলেন এবছর বন্যায় পাট ক্ষেত তলিয়ে অনেক গাছ মরে গেছে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই সরকারি সহায়তার দাবি তাদের। সারও কম লাগে, কিন্তু হাজিরা লেবারের খরচ একটু বেশি, তাতে এই দামেই পোষায় না। 3,3500 টাকা তো পোষায় না। পাট কমপক্ষে 4,000 থেকে 4500 টাকা হইলে কৃষকের পোষায়। গাড়িও তো পোষায় না, কাটা খায়, ধোয়া খায়,
কৃষি বিভাগ বলছে খরচ বাঁচাতে রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছড়ানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করলেও তাতে আগ্রহ নেই চাষিদের। তবে বাজার দর ভালো পাবার আশা তাদের। এখন আমাদের যেটা একটা সলিউশন দুইটার এই প্রসাদ নয়, এটা কিন্তু মানে দীর্ঘ কম, মানে সময় কম এবং এটা ফলন ভালো। এটা আগামীতে যদি এটা অ্যাভেলেবেল হয় তাহলে এটা কৃষির মতো এটা সারা ফেলবে। রাজ্য সরকার যে জমির উর্বরতাও বাড়ে এবং আমার আসলে প্রতি বছরের একটু প্রফিট প্যাটার্ন চেঞ্জ করা দরকার, শস্য এটা চেঞ্জ করা দরকার। সেটা করলে জমির উর্বরতা বাড়বে এবং মানুষ লাভবান হবে। চলতি বছর লালমনিরহাটে ৩,৩১৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। অনলাইন বিজ্ঞাপনের বাজারে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে টেক জায়ান্ট গুগলকে 295 কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের অভিযোগ, গুগল নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তিকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে প্রতিযোগীদের হটিয়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তকে ভুল ব্যাখ্যা দিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে গুগল। এ নিয়ে তৃতীয়বারের মতো জরিমানার মুখে পড়ল প্রতিষ্ঠানটি। নিজেদের ব্যবসায়িক নীতি বদলের জন্য গুগলকে 60 দিনের সময়ও বেঁধে দিয়েছে কমিশন। যুক্তরাষ্ট্র থেকে আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত 11টার দিকে তারা একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদের মধ্যে 29 জন পুরুষ ও 1 জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা 200 জনের কাছাকাছি। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর 29 জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ভারত, ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন তোলেন মানবাধিকার কর্মীরা। তবে বাংলাদেশিদের বেলায় এমন ঘটনা ঘটেনি। ইতালিতে প্রবাসীদের রেমিটেন্সের টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী মানি এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠান। গ্রাহকদের আকৃষ্ট করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য দেয়া হতো বাড়তি বিনিময় রেট, আর সেই প্রলোভনে খোয়া গেছে প্রায় 12 কোটি টাকার সমপরিমাণ ইউরো। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ইতালির বিভিন্ন মানি এক্সচেঞ্জ অফিস ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই জরুরি প্রয়োজনে দেশে টাকা পাঠালেও নির্ধারিত সময়ে ব্যাংকে জমা হয়নি সে অর্থ, ফলে গ্রাহকের চাপের মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররা। আজকে আমরা 60 জনের মতো আসছি। যদি আমাদের ফলাফল আশানুরূপ না হয় তাহলে আমরা পরবর্তীতে এরকম 1200-1300 জন নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। কারণ এখানে আমাদের একার টাকা না, এখানে পুরো প্রত্যেকের রিমিটেন্স, প্রত্যেকটা পার্সনের টাকাগুলো আমাদের দ্বারা পাঠাইছে। এই পরিস্থিতি সমাধানে রোমের বাংলাদেশ দূতাবাস বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা। দূতাবাস জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ করা হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি, আমরা সবাই আবারও বলতেছি, বিনীত অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে আর এরকম ভাবে আমাদের সমস্যার ভিতরে ফেলে রাখেন না। এদিকে রোমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী মানি এক্সচেঞ্জ শাখার কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হয়নি। তবে গুঞ্জন উঠেছে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিয়ে প্রতারণা এই ঘটনায় ইতালি জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন সকলের অপেক্ষা সরকারি পদক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধান আসবে কিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।